আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইন বাংলা টিউটোরিয়ালে। আমি শেখ আজাদুর রহমান। প্রথমে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে আমি দীর্ঘদিন পর পর আসলে ভিডিও রেকর্ড করি। আসলে আমার উপায় নেই। আমি চাই প্রতিদিনই আপনাদের জন্য কিছু একটা করার, বাট আসলে সময় করে উঠতে পারি না। তবে এখন চিন্তা করছি যে আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার আমি একটা করে ভিডিও রেকর্ড করব এবং তারপরের দিন আপনাদের জন্য ইউটিউবে পাবলিশ করব। তো যাই হোক, আমার লাস্ট যে ভিডিওটা ছিল সেটা ছিল হচ্ছে ফটোশপের ব্রাশ টুল নিয়ে। তার কিছু কাজ আমি সেদিন দেখিয়েছিলাম। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এর বাদবাকি যেই সব সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, সবার প্রথমে আমি ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা গতদিন দেখেছিলাম কিভাবে একটা নতুন ব্রাশ, ফটোশপের ব্রাশ তৈরি করতে হয়, কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে সেই ব্রাশগুলো ইউজ করতে হয়। হ্যাঁ, তারপরে ব্রাশের সাইজ বড় ছোট করা, হার্ডনেস, শার্প, তার স্মুথনেস বা তার যেই আদার্স সেটিংসগুলো ছিল তার সেই সব জিনিসগুলো নিয়ে আমরা গতদিন দেখেছিলাম। এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ কীভাবে ব্যবহার করতে হয়, তারপরে কিভাবে আমরা এইখানে নতুন ব্রাশ আইটেম ইনক্লুড করতে পারি ইন্টারনেট থেকে, বা নিজের করা ব্রাশগুলোকে কিভাবে এই সেটিংসগুলোতে নিয়ে আসতে পারি। তো যাই হোক, আজকে আমরা দেখবো হচ্ছে পরবর্তী যে সেটিংসগুলো আছে, মোড, অপাসিটি, তারপর এখানে একটা বাটন আছে, তারপর আছে হচ্ছে ফ্লো অ্যান্ড আরও কয়েকটা বাটন, এবং তার সাথে সাথে দেখবো হচ্ছে উইন্ডো মেনুর ব্রাশ সেটিংস যেই প্যানেলটা, সেই প্যানেলের কাজ। তো যাই হোক, আমরা দেরি না করে শুরু করে ফেলি। আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রাশ টুল সেট সিলেক্ট করলাম, তারপর কালার প্যানেল থেকে একটা কালার নিচ্ছি। ফোরগ্রাউন্ড কালারে আমি আপাতত একটা বেসিক কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই আমরা যদি মুড এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি, মানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে সিম্পলি এখানে একটা মাউস ড্র্যাগ করলাম। তো আমার ব্রাশটা অবশ্যই একটু হার্ড ব্রাশ হলে আপনাদের বোঝানোর জন্য সহজ হবে। আমি ব্রাশটাকে হার্ড করে নিয়ে সিম্পল একটা ব্রাশ স্ট্রোক করলাম। ব্রাশ স্ট্রোক করার পর এইখানে এখানে আমি যদি আবারও অন্য একটা রং দিয়ে বা সেম রং দিয়ে যদি স্ট্রোক দিতাম, তাহলে আমি এটা ভিন্ন রং নিয়ে নিই। এখানে যদি স্ট্রোক দিই তাহলে দেখতেছি যে একই লেয়ারে থাকা দুটো ভিন্ন ভিন্ন রং ওভারল্যাপ করতেছে একটা নির্দিষ্ট জায়গায়, কিন্তু তাদের সবার পরের যে স্ট্রোকটা দিছি আমি, এই ক্ষেত্রে পার্পল, সেটাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। কিন্তু এইখানে মুড নর্মালের পরিবর্তে আমি যদি অন্য কোনো, এখানে অজস্র মুড আছে, আমাদের এখানে অজস্র বললে ভুল হবে, সরি, এখানে বেশ কয়েকটা মুড দেওয়া আছে। এখান থেকে আমি যদি সে ওভারলে এই নামের যে মুড সেটা নেই, তাহলে এইখানে যদি এবার পেইন্ট করি, তাহলে খেয়াল করে দেখেন আমার পার্পল এবং নিচে থাকা যেই পেস্ট কালার বা হোয়াট এভার দ্যাট ইজ ব্লু টাইপের কালারটা, এই কালারের উপরে রিয়াক্ট করে ভিন্ন একটা রং চলে আসতেছে। আচ্ছা, এক্ষেত্রে আমি ওভারলের পরিবর্তে ডিফারেন্ট কোনো একটা কালার মুড সেট করি, মাল্টিপ্লাই। তাহলে দেখেন একই রং আমি আবারও স্ট্রোক দিলাম, ব্রাশ স্ট্রোক দিলাম, যার ফলে কি হচ্ছে, দুটো রং যেখানে ওভারল্যাপ করতেছে সেই জায়গাতে ডিফারেন্ট একটা কালার আসতেছে। তাহলে এই মুডের কাজটা কি অ্যাকচুয়ালি? এই মুডের কাজ হচ্ছে সেম লেয়ারে থাকা ডিফারেন্ট কালার যখন ওভারল্যাপ করে, তখন ওই রঙগুলো নিজেদের মধ্যে রিয়্যাক্ট করে কী রঙের আউটপুট দিবে, কী রকম আউটপুট দিবে, সেটাকে আইডেন্টিফাই করে বা সেটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের এই মুড। এখানে এক একটা সেগমেন্টের মুড এক এক রকমভাবে কাজ করে। এটা হচ্ছে নর্মাল সেকশন। তারপরে এখানে আছে হচ্ছে আমাদের যে ডার্কেন টাইপের যেসব কালারগুলো আছে, ডার্ক কালার টাইপের আউটপুটগুলো আসে এখান থেকে। এখানে লাইট টাইপের কালারগুলোর আউটপুট আসে। এরকম বিভিন্ন ধরনের সেগমেন্ট করে আউটপুট অনুযায়ী তাদেরকে এক এক ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, তো এবার যদি আমাদের মুডের কথা বলি, মুডের প্রয়োগটা অনেক বেশি। তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মুডের প্রয়োগ করতে হলে আমাকে অবশ্যই সেম লেয়ারে কাজ করতে হবে। আমি যদি ডিফারেন্ট লেয়ার নেই, ডিফারেন্ট লেয়ার নিয়ে যদি এখানে অ্যাপ্লাই করি মাল্টিপ্লাই, এটাও মাল্টিপ্লাই স্ট্রোক ছিল, এখানে একটা মাল্টিপ্লাই দিই, তাহলে কি হচ্ছে, সিম্পল, এইটা আর এটার মধ্যে কোনো ধরনের পার্থক্য আমরা দেখতে পারতেছি না। ফার্স্ট স্ট্রোক
আর একদম লাস্টে যেটা দিচ্ছি। কারণটা কি? কারণ হচ্ছে যে আমি ডিফারেন্ট একটা লেয়ারে কাজ করতেছি। মুড ব্রাশের ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুরই মুড হোক যেটা কন্ট্রোল প্যানেলে থাকে বা অপশন বারে থাকে, সেখানের অ্যাপ্লাই করতে গেলে আমাকে অবশ্যই সেম লেয়ারে কাজ করতে হবে। সো মুড ব্যাপারটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রত্যেকটা মুডকে আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, প্রত্যেকটা মুডে আমাদের গিয়ে গিয়ে কাজ করে দেখতে হবে যে কোনটার আউটপুট কেমন হয়, কেন হচ্ছে। এসব বিষয়গুলো নিজের যত দেখব করব ততই বেশি আমাদের অভিজ্ঞতা বাড়বে। আচ্ছা, এরপরে চলে আসি আমাদের অপাসিটি। অপাসিটি মানে হচ্ছে অস্বচ্ছতা। হ্যাঁ, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, আর অপাসিটি মানে হচ্ছে অস্বচ্ছতা। এখন 100% অপাসিটি মানে কি? 100% অস্বচ্ছ, লাইক একটা সিমেন্ট ইটের দেয়াল বা সিমেন্টের দেয়াল যেটাই বলি, হ্যাঁ, এটা হচ্ছে 100% ওপেক বা অপাসিটি তার 100%, যার এদিক ওদিক কোনোটাই দেখা যায় না। আবার আমরা যদি একটা কাচের গ্লাসের কথা চিন্তা করি, কাচের স্বচ্ছতার উপরে ডিপেন্ড করে তার অপাসিটিটাকে আমরা নির্ধারণ করতে পারি। সেটা যদি অনেক বেশি স্বচ্ছ হয়, ধরে নিচ্ছি এ পাশ থেকে ও পাশে একদম 100% দেখা যায়, তার মানে হচ্ছে তার ট্রান্সপারেন্সি 100% বা অপাসিটি 0%। হ্যাঁ, মানে মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের ট্রান্সপারেন্সির ঠিক উল্টা ব্যাপারটাই হচ্ছে অপাসিটি। ট্রান্সপারেন্সি যদি 100 হয় তাহলে অপাসিটি হবে 0, আর অপাসিটি যদি 100 হয় তাহলে ট্রান্সপারেন্সি হবে 0। তো এবার আমরা একটু আউটপুটটা দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি কি হয়। আমরা একটা নিউ লেয়ার নেই। অপাসিটি 100% থাকা অবস্থায় আমাদের একটা স্ট্রোক যদি দেই তাহলে ব্যাপারটা এরকম আসতেছে। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকলে মনে হয় সবচেয়ে ভালো হতো। আমি একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেই তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এই ছবিটাই আমরা নিচ্ছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, এইবার অপাসিটিটাকে আমরা লেয়ার 3তেই অপাসিটিটাকে আমরা রিডিউস করি অ্যাবাউট 60%। আমরা চাইলে এখানে লিখতেও পারি 60। এইবার যদি আমরা পেইন্ট করি তাহলে কি দেখতেছি, খেয়াল করে দেখেন যে যখন আমাদের 100% অপাসিটি, তখন এই কালারটার নিচ দিয়ে যেসব পিক্সেলগুলো ছিল তাদেরকে দেখতে পাচ্ছিলাম না। কিন্তু যখনই আমাদের অপাসিটিটা 100% থেকে কমে অন্য কোনো ভ্যালু আসতেছে তখন তার ভেতর দিয়ে নিচের পিক্সেলগুলো দেখা যাচ্ছে। দ্যাট মিনস এটা একটা ট্রান্সপারেন্সি পাচ্ছে। সো আমরা যদি কোনো কিছুতে ট্রান্সপারেন্ট স্ট্রোক দিতে চাই বা কালারটাকে ট্রান্সপারেন্সি হিসাবে দেখাইতে চাই তাহলে আমরা অবশ্যই অ্যাপ্লাই করার সময় এই অপাসিটিটাকে কম করে দিব। আসলে ব্রাশের প্রয়োগটা আমরা শুধুমাত্র ড্রয়িংয়ের ক্ষেত্রেই যে করবো তা না, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ধরেন কোনো একটা ফেস রিটাচিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, মানে আপনাদের হয়তো এখনও ওই জ্ঞানটা আসবে না, মুখের যেই সব দাগ টাগ দূর করতে হয় সেসব ক্ষেত্রে অনেক সময় আমরা একটা বিশেষ টুলের পাশাপাশি এই ব্রাশ টুলের ব্যবহার করি। তখন আমরা গিয়ে দেখা যাচ্ছে যে এই ব্রাশের অপাসিটিটাকে রিডিউস করে দিই। এতে হয় কি যে ধীরে ধীরে কাজটা হয়। হ্যাঁ, আমার যদি 100% থাকে তাহলে রঙটা মানে খুব গাঢ়ভাবে বোঝা যায়। হ্যাঁ, আর যদি আমরা অপাসিটিটাকে একটু রিডিউস করে দিই খুব হালকা হালকাভাবে রঙটা আসে, যাতে করে মানে হঠাৎ করেই আর কি ডিফারেন্ট কালারটা বোঝা যায় না। সো মানে খুব ব্লেন্ডিংয়ের কাজে খুব ভালো কাজ করে এই অপাসিটিটাকে রিডিউস করে রাখলে, আর একটার সাথে আরেকটা মিশতে খুব সহজ হয়। আচ্ছা, অপাসিটিটার পরে আমরা যদি এখানে আসি, পাশে একটা বাটন আছে, যে বাটনটার কাজ হচ্ছে পেন প্রেশারের কাজ করবে। দ্যাট মিনস যারা গ্রাফিক ট্যাবলেট ইউজ করেন বা ড্রয়িং প্যাড ইউজ করেন, হ্যাঁ, তাদের যে কলমের প্রেশারটা, বোর্ডের উপরে যত জোরে প্রেশার দিবে তত অপাসিটি বাড়বে, আর হালকা করে প্রেশার দিলে সেটার অপাসিটিটা কমবে। যেহেতু আমরা ম্যাক্সিমাম ইউজার মাউস ইউজ করি, সো সেক্ষেত্রে এই বাটনটা আমাদের কোনো কাজেই লাগবে না। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ফ্লো। ফ্লো, এটার যদি সরাসরি বাংলা করি এটার মানে হচ্ছে ধারাবাহিকতা। সো আমরা খুব স্বাভাবিকভাবে এটার নামটা থেকেই কাজের বর্ণনাটা পেয়ে যাব। ধারাবাহিকতা মানে হচ্ছে আমরা যখন একটা ব্রাশ স্ট্রোক দেই, মানে ব্রাশ ক্লিক করে ড্র্যাগ করি, তখন কত ধারাবাহিকভাবে রঙটা পড়বে, হ্যাঁ, সেটার ভ্যালুটাই হচ্ছে ফ্লো। এটা যখন 100%-এর থেকে কম হবে, সে আমি যদি অ্যারাউন্ড 40% করি, তাহলে দেখব ক্লিক করে ড্র্যাগ করলে, একটু জুম করলে আপনাদের দেখতে সহজ হবে,
খেয়াল করে দেখবেন যে এই রংটা যতটা ধারাবাহিকভাবে আসছে, হ্যাঁ, কিন্তু এই রংটা ততটা ধারাবাহিকভাবে পড়েনি, মানে রংটা মনে হচ্ছে ছেড়ে ছেড়ে আসতেছে। অনেক সময় আমাদের কলমের কালি যখন শেষের দিকে থাকে তখন এরকম সমস্যাটা হয় যে কালিটা ঠিক মতন আসে না, হ্যাঁ, ছেড়ে ছেড়ে কালিটা আসে, তখন লেখাটা কন্টিনিউয়াস থাকে না। তো সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের এই ফ্লো। রংটা কত ধারাবাহিকভাবে পড়বে, কত ধারাবাহিকভাবে রং হবে, সেটার নির্ধারণ করে হচ্ছে এই ফ্লোর ভ্যালু। ইউজুয়ালি এই ফ্লোর ভ্যালুটাও আমরা অনেক সময় কম বেশি করে ব্যবহার করি অপাসিটির প্রয়োগের মতোই। অপাসিটিটা যেমন খুব দ্রুত কাজ করতে যদি চাই তাহলে অপাসিটি 100%, যদি খুব ধীরে ধীরে কাজ করতে চাই তাহলে মানে রঙের প্রয়োগটা যদি ধীরে ধীরে বোঝাইতে চাই, ব্লেন্ডিংয়ের কাজটা ভালোভাবে করতে চাই, তাহলে আমাদের অপাসিটিটার ভ্যালু 0 মানে নিচের দিকে যেমন রাখতে হয়, ঠিক তেমনি ফ্লোর ব্যাপারটাও ধারাবাহিকভাবে করতে চাইলে ফ্লোর ভ্যালু অনেক বেশি, আর একটু ছেড়ে ছেড়ে করতে চাইলে ফ্লোর ভ্যালুটা কম। আচ্ছা, এখানে একটা বাটন আছে যেটার নাম হচ্ছে এয়ার ব্রাশ। ইনেবল এয়ার ব্রাশ স্টাইল বিল্ড আপ ইফেক্টস। এটার ব্যাপারটা যদি আমি বোঝাইতে চাই তাহলে বলতে হবে এরকমভাবে, এয়ার ব্রাশ অনেকটা হচ্ছে আমাদের স্প্রে কালারের মতো। আপনারা যদি কেউ স্প্রে কালার দেখে না থাকেন তাহলে সবাই অবশ্যই বডি স্প্রে ইউজ করছেন, সেটার কথাই বলি। বডি স্প্রেতে যখন প্রেস করেন তখন যেটা হয়, ভেতরে কম্প্রেসড এয়ার সেটা বের হয়ে আসে খুব জোরালো ধাক্কায়। সেই ব্যাপার ধাক্কার ফলে যেটা হয় সেটা হচ্ছে একটা লিকুইড অবস্থায় চলে আসে। তখন যেখানে চাপ আপনি প্রয়োগ করতেছেন বিষয়টাকে, চাপ দিয়ে ধরে আছেন, সেই জায়গাটা মানে ভিজতে থাকে, ভিজে ভিজে ছড়াতে থাকে। ঠিক সেই রকম হয় হচ্ছে স্প্রে কালারগুলো, ভেতরে কম্প্রেসড অবস্থায় থাকে। যখন এটাকে প্রেস করা হয় তখন অনেক দ্রুত গতির সাথে বের হয়ে আসে এবং একটা ভেজা ভেজা ভাব থাকে, যার ফলে যেখানে ধরে থাকবো সেই জায়গাটাতে রঙগুলো ছড়াতে থাকে। এটা যদি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে স্প্রে কালারের প্রয়োগটা দেখতে পারবেন আপনি যেসব কার ওয়ার্কশপ আছে সেসব জায়গায়, যখন গাড়ি রং করা হয়, হ্যাঁ, সেখানে স্প্রে কালারের ব্যবহার হয়। আবার স্টিলের আলমারি বা স্টিলের কোনো প্রোডাক্ট, সেগুলোতে স্প্রে কালার ইউজ হয়। সো আপনারা চাইলে এই জিনিসটা প্রয়োগটা দেখতে পারেন হচ্ছে এইসব ওয়ার্কশপগুলোতে গিয়ে। সো এটার কাজটা আমাদের এখানে কীরকমভাবে হবে সেটা একটু দেখি। এয়ার ব্রাশ যদি আমরা ইউজ করতে চাই তাহলে একটা সতর্কতা হচ্ছে আমাদের হার্ডনেসটাকে কম হতে হবে। 100% হার্ড ব্রাশে আমরা কখনোই এয়ার ব্রাশের প্রয়োগটা দেখতে পারবো না। এটা যত সফট হবে তত ভালো এর অ্যাপ্লিকেশনটা হবে। সো এটাকে আমি 0% করে দিচ্ছি হার্ডনেস একটা ব্রাশের। একটু ভ্যালুটা ইনক্রিজ করি, সাইজ। আচ্ছা, এবার ফ্লোটাকে আমি ইনক্রিজ করে দিই। এয়ার ব্রাশটা এখন ডিজেবল অবস্থায় আছে। এবার আমি মাউসটা ক্লিক করে প্রেস করে আসি, হ্যাঁ, এটা মানে এখনও ছাড়িনি ক্লিকটা, কিন্তু কোনো চেঞ্জ দেখতেছি না। বাট যখন এয়ার ব্রাশটা অন করে আমরা এখানে ক্লিক করব তখন দেখেন চেঞ্জটা কেমন হচ্ছে। রং মানে কন্টিনিউয়াসলি এখানে রং আসতেছে, যার ফলে যেহেতু ওয়েট ম্যাটেরিয়াল এটা, সো সেক্ষেত্রে এটা ছড়াচ্ছে, হ্যাঁ, চারিদিকে রঙগুলো ছড়িয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সো আমরা যত এটা ইউজ করতে চাই না কেন, এটা যদি আমরা একটু ব্রাশ ছোট করে ক্লিক করে ড্র্যাগ করি, ধরে রাখি, তাহলে রং ছাড়াচ্ছে। আবার ক্লিক করে ড্র্যাগ করে ধরে রাখতেছি, হ্যাঁ, ক্লিকটা না ছেড়ে আবার ড্র্যাগ করে ধরে রাখতেছি, হ্যাঁ। সো আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা রং মাউস ক্লিক করে ধরে রাখতেছি ঠিক সেই জায়গাতে রংটা ছড়াচ্ছে। এটাই হচ্ছে এয়ার ব্রাশের কাজ। এয়ার ব্রাশটাও মানে এর প্রয়োগটা অনেকটা সময় ছিল বিউটি পার্লারগুলোতে, যখন ফেসের বিভিন্ন শেপ দেওয়ার প্রয়োজন হতো তখন এয়ার ব্রাশ তারা ইউজ করতো। বাট রিসেন্ট টাইমে হয়তো বা এগুলো ইউজ হয় না, আমি সঠিক জানি না, বাট আমি একটা ইসে দেখছিলাম আর কি। সো যাই হোক, এরপরের যেই বাটনটা আছে সেই বাটনটা হচ্ছে আমাদের অলওয়েজ ইউজ প্রেশার ফর সাইজ। দ্যাট মিনস আমাদের যদি গ্রাফিক ট্যাবলেট কেউ ব্যবহার করে থাকেন তাহলে সাইজ কন্ট্রোল করার বিষয়টা, মানে ব্রাশের সাইজ বড় ছোটোর ব্যাপারটা পেন প্রেশারের উপরে ডিপেন্ড করবে। মাউস ইউজারদের জন্য এটার কোনো কাজে নাই, হ্যাঁ। সো এটা অন থাকলো না অফ থাকলো সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। সো এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলে বা অপশন বারের থাকা যেসব সেটিংস, সেগুলোর কাজ আমরা দেখলাম। এবার ব্রাশের আরও কিছু অ্যাডভান্স সেটিংস আছে এবং খুব ইউজফুল সেটিংস। সেগুলো কোথায় আছে এবং কিভাবে আছে সেগুলোকে আমরা যদি খুঁজে পেতে চাই তাহলে আমরা যাব হচ্ছে উইন্ডো এবং ব্রাশ। শর্টকাট হচ্ছে কিবোর্ডের ফাংশন 5, দ্যাট মিনস F5। ক্লিক করলাম, এবার আমাদের একটা ব্রাশ প্রিসেটস চলে আসছে। এটাকে খুব ইজিলি অ্যাক্সেস করা যায় উইন্ডো মেনুতে যাওয়া ছাড়াই।
অপশন বারের ঠিক এই যে এখানে দেখেন ব্রাশ তুলি আছে এরকম একটা আইকন, টগল ব্রাশ প্যানেল, এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ওই প্যানেলটা চলে আসবে। আচ্ছা, এখানের কাজগুলো কি আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। সবার প্রথমে আছে হচ্ছে ব্রাশ টিপ শেপ, এটা যদি ক্লিক করি এখানে তাহলে দেখবো যে আমাদের ব্রাশগুলো কি কি আছে। হ্যাঁ, ঠিক এখানে যেরকম ছিল, এখানে যে সব ব্রাশগুলো ছিল সেগুলোই আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, এবার যদি আমরা একটু নিচের দিকে দেখি যে সাইজ, দ্যাট মিনস ব্রাশের সাইজটা কি হবে, বড় ছোট কেমন হবে, সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, এখানে নতুন দুটো বাটন আছে, সেটা হচ্ছে একটা ফ্লিপ এক্স আর একটা হচ্ছে ফ্লিপ ওয়াই। এটা অবশ্য আমরা কোনো রাউন্ড ব্রাশ দিয়ে বুঝবো না, এটা আমরা এই ব্রাশটা যদি নেই 75, এখানে আমরা এসে একটা মাউস ক্লিক যদি করি তাহলে এটা নর্মালি এভাবে ব্রাশ পেইন্ট হচ্ছে। কিন্তু আমি যদি ফ্লিপ এক্স করি দ্যাট মিনস এটা এক্স এক্সিস বরাবর রোটেট করে যাবে। ঠিক আছে, একটা ছিল হচ্ছে বাম দিকে তার এই এজগুলো ছিল, আর এবার যখন আমি ফ্লিপ এক্স করলাম তখন এটার এজটা ডান দিকে চলে আসছে, দ্যাট মিনস এটা উল্টে গেছে। আচ্ছা, এবার আবারও যদি আমরা নর্মালি ফ্লিপ এক্সটা অফ করে দিই তাহলে আবারও নর্মালি এই ব্রাশটার মতোই অবস্থা চলে আসবে। আচ্ছা, ফ্লিপ ওয়াইয়ের ব্যাপারটা কি? ফ্লিপ ওয়াইয়ের ব্যাপারটা হচ্ছে উপর দিক থেকে নিচের দিকে, মানে মাথা যেদিকে ছিল সেদিকে পা যাবে, পায়ের দিকটায় মাথা আসবে, ঠিক এইরকম। দ্যাট মিনস আগে ছিল উপর দিকে অ্যাঙ্গেল, এখন হচ্ছে নিচের দিক থেকে অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমাদের ফ্লিপ ওয়াইয়ের কাজ। ওকে, সো ইউজুয়ালি আমাদের বিভিন্ন সময় এইগুলোর ব্যবহার করতে হয়। হ্যাঁ, এটা কাজের মানে প্রয়োজনে আমরা এগুলো সেটিংসগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আছে হচ্ছে অ্যাঙ্গেল। এটা কীরকম অ্যাঙ্গেল হবে? আমার ব্রাশটা এখন খেয়াল করে দেখেন অ্যাঙ্গেল আছে 0 ডিগ্রি, তাই এর রোটেশনটা এইরকম। কিন্তু এইখানে আমি যদি অ্যাঙ্গেলটাকে ইনক্রিজ করি সে 15 ডিগ্রি, তাহলে এইবার দেখেন আমি ঠিক তার নিচেই আর একটা ব্রাশ পেইন্ট করতেছি, তার রোটেশনটা একটু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি এখানে 15-এর জায়গায় আমি এটাকে দেই হচ্ছে 45, তাহলে দেখব যে এটা অ্যাঙ্গেল চেঞ্জ করতেছে। দ্যাট মিনস আমরা ব্রাশের ডিরেকশনটা কন্ট্রোল করতে পারি হচ্ছে এই অ্যাঙ্গেলের মাধ্যমে। দ্যাট মিনস আমার এখানে যখন আমি স্ট্রোক করব তখন এটার কীরকম অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে। 45-এ এরকম আসতেছে, 0-তে একটু ডিফারেন্ট শেপগুলো আসবে। সো এই অ্যাঙ্গেলগুলো দিয়ে আমরা এটা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, রাউন্ডনেস বোঝানোর জন্য আমি একটা রাউন্ড ব্রাশ নেই, সে 55। ওকে, জুম আউট করে নিচ্ছি। ফাইন, এবার আমরা যদি একটু দেখি রাউন্ডনেসের ব্যাপারটা কি। আমরা যখন 100% রাউন্ডনেস থাকতেছে তখন ক্লিক করলে একটা সার্কেল টাইপের ব্রাশ পাচ্ছি, তাই না? যেহেতু আমাদের একটা সার্কেল ব্রাশ আমরা নিচ্ছি এখানে। এইবার রাউন্ডনেসটাকে আমরা যদি রিডিউস করি সে 80%, তাহলে দেখেন খেয়াল করে এটা কেমন যেন একটা ডিমের মতো শেপ হয়ে যাচ্ছে, তাই না? আবার যদি এটাকে রিডিউস করি 10%, তাহলে আমাদের একটা ক্যালিগ্রাফিক ব্রাশগুলোর মতো মানে তার সেটিংসটা হয়ে যাচ্ছে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ক্যালিগ্রাফিক ব্রাশ। এবার যদি আমরা এটার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিই 15 ডিগ্রি, তাহলে এটা মোটামুটি একটা ক্যালিগ্রাফিক ব্রাশ হয়ে যাবে। সো আমরা বিভিন্নভাবে তার রাউন্ডনেসটা কন্ট্রোল করতে পারতেছি, তার অ্যাঙ্গেলটাকে কন্ট্রোল করতে পারতেছি। মূল ব্যাপার হচ্ছে যে আমাদের আসলে সেটিংসগুলো যদি আমরা জানি, হ্যাঁ, সফটওয়্যারের প্রত্যেকটা ফাংশন যদি আমরা জানতে পারি তাহলে আমাদের প্রয়োজন মোতাবেক তাকে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আর একটা জিনিস আমি দেখছি খেয়াল করে, যারা বিগিনার, আমার বিভিন্ন স্টুডেন্টদের ক্ষেত্রে দেখছি এটা, যে তারা কাজ শেখে, সফটওয়্যারের বিভিন্ন সেটিংসগুলো শেখে, বাট পরের ক্লাসে সেগুলো ভুলে যায়। এর পেছনে মূল কারণ হচ্ছে তারা কোনো ধরনের প্রজেক্ট ওয়ার্ক করে না ওই কাজগুলো দিয়ে। হ্যাঁ, মনে রাখার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে হবে, সেটিংসগুলোকে বারবার ইউজ করতে হবে, আদারওয়াইজ ওই জিনিসটা আপনার কাছে মানে স্মরণ থাকবে না। আর যখন স্মরণ থাকবে না তখন ব্যাপারটা হবে কি, প্রয়োজনের সময় সেটাকে আপনি কোনোভাবেই ইউজ করতে পারবেন না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার কাজটাও হবে না। সো আপনি বারবার ব্যবহার করবেন। যেমন দেখেন আমি এখানে ক্যালিগ্রাফিক ব্রাশের কথাটা বললাম এই কারণেই যেন আপনারা ক্যালিগ্রাফিক ব্রাশের ব্যাপারটা আবার স্মরণ করতে পারেন। হ্যাঁ, ক্যালিগ্রাফিকের প্রয়োগটা আমি সম্ভবত ক এই বর্ণটা দিয়ে করছিলাম, আপনাদের এখানেও আমি একটা ক লিখেও দেখালাম। তারপরে রিকল করতে হবে, প্রত্যেকটা সেটিংসকে রিকল করতে হবে, তাহলে আপনারা হয়তো বা প্রয়োজন মোতাবেক কাজের এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, আমরা এবার দেখবো হচ্ছে হার্ডনেসের কাজটা কি। আমরা আগেই জানি যে হার্ডনেস হলে যেটা হয়
যে ব্রাশটার এজগুলো থাকবে হচ্ছে শার্প, আর হার্ডনেস যখন কম থাকবে ব্রাশের এজটা হবে হচ্ছে স্মুথ। দ্যাট মিনস ব্লেন্ড হওয়ার জন্য খুব ভালো একটা পলিসি হতে পারে হচ্ছে স্মুথ ব্রাশ ইউজ করা। ওকে, এবার যদি আমরা একটু দেখি তার নিচের যে অপশনটা আছে স্পেসিং, এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, স্পেসিং বলতে কি বোঝাচ্ছে? স্পেসিং হচ্ছে তার মধ্য মানে একটা ব্রাশ স্ট্রোক থেকে আরেকটা ব্রাশ স্ট্রোক, বা একটা ব্রাশ ক্লিক থেকে আরেকটা ব্রাশ ক্লিকে, ক্লিক বললে ব্যাপারটা ভুল হবে, একটা ব্রাশ টিপ থেকে আরেকটা ব্রাশ টিপের দূরত্ব কতটুকু হবে। যেমন দেখেন এখানে স্পেসিং ছিল 25%। দ্যাট মিনস আমি যখন মাউস ক্লিক করে ড্র্যাগ করতেছি তখন যে কন্টিনিউয়াসলি রংটা পড়তেছে সেই কন্টিনিউয়াস রঙের সর্বোচ্চ গ্যাপটা হবে হচ্ছে 25%। বাট এটাকে যদি আমি ইনক্রিজ করি, সে 25%-এর জায়গায় এটাকে যদি আমি 310% করি, তাহলে খেয়াল করে দেখবেন যে আমার মাউস ক্লিক করে ড্র্যাগ করলেও রঙগুলো আসতেছে একটা নির্দিষ্ট দূরত্বে। হ্যাঁ, তার মানে এটা কন্টিনিউয়াসলি আসতেছে না, আমার ফ্লো ঠিক আছে 100%, আমার সব কিছুই ওকে আছে, বাট স্পেসিংটা ইনক্রিজ করার ফলে যেটা হচ্ছে যে একটা ব্রাশের কালার এখানে পড়তেছে মাউস ক্লিক থাকার পরেও সেটা দূরে কোথাও গিয়ে আর একটা ব্রাশ ক্লিক পড়তেছে। হ্যাঁ, তার মাঝখানে একটা গ্যাপ পাচ্ছে। এটারও অনেক প্রয়োগ হয়, অনেক ব্যবহার হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে ব্যবহার করা যেতে পারে। আমরা এটাকে বিভিন্ন ক্রিয়েটিভ কাজে ইউজ করব অবশ্যই, আপনাদের প্রয়োজন মোতাবেক আপনারা কাজটা করবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে ব্রাশ টিপ শেপের সেটিংসগুলো। এবার দেখেন খেয়াল করে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে শেপ ডায়নামিক্স। ডায়নামিক্স মানে হচ্ছে গতিশীলতা, পরিবর্তনশীল, এরকম একটা বিষয়কে বোঝানো হয়। গতিশীলতাই মূলত হচ্ছে ডায়নামিক্স। এখন আমরা যদি একটু দেখি শেপ ডায়নামিক্সের কাজটা কি, আমরা এটাকে আগে ব্রাশ টিপে 25% করে দেই। শেপ ডায়নামিক্সের এখানে যদি ক্লিক করি তাহলে সেটিংসটা অন হয়, কিন্তু তার যেসব সেটিংসগুলো আছে সেগুলো দেখতে হলে আমাকে এই নামের উপরে ক্লিক করতে হবে, তাহলে শেপ ডায়নামিক্সের স্পেসিফিক সেটিংসগুলো আমরা দেখতে পারবো। শেপ ডায়নামিক্সের প্রথম ব্যাপারটাই হচ্ছে সাইজ জিটার। জিটার মিনস তারতম্য, সাইজ জিটার মানে হচ্ছে আকৃতির তারতম্য। এখন কীরকম আকৃতির তারতম্য হবে দেখেন, আমাদের ব্রাশের সাইজটা হচ্ছে 15, আমরা যদি এটাকে একটু ইনক্রিজ করি, সে 50 পিক্সেল করলাম। এইবার এখানে যখন ক্লিক করতেছি প্রত্যেকবারই আমাদের 50 পিক্সেলের একটা ব্রাশ স্ট্রোক পড়তেছে। কিন্তু আমরা যদি সাইজ জিটারকে ইনক্রিজ করি তাহলে এখানেও খেয়াল করে দেখবেন যে কখনো মোটা কখনো চিকন হচ্ছে। মানেটা কি? মানে হচ্ছে একবার ক্লিক করলাম আমি কিন্তু কোনো ব্রাশ সাইজ বড় ছোট করতেছি না, এটা অটো হচ্ছে। একবার ক্লিক করলাম ছোট ছিল, একবার ক্লিক করলাম বড় হলো, আবার আরও বড় হলো, অনেক ছোট হলো, অনেক বড় হলো, মানে এভাবে করে করে এক একবার এক এক রকম ব্রাশের সাইজ আসবে। এই বিষয়টাই হচ্ছে সাইজ জিটার, মানে আকৃতির তারতম্য হবে। আপনি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিবেন যে এই ভ্যালুটা হচ্ছে তার হায়েস্ট ভ্যালু। হ্যাঁ, দ্যাট মিনস এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেলের বড় কোনো এখানে স্ট্রোক আসবে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে যেটা কন্ট্রোল আছে, কন্ট্রোলের ক্ষেত্রে অনেক কিছুই আমাদের মানে গ্রাফিক প্যাডের উপরে ডিপেন্ড করে, তাই আমি এই সেটিংসগুলো বলতেছি না। মিনিমাম ডায়ামিটার, এটা বলতে কি বোঝাচ্ছে? মিনিমাম ডায়ামিটারের ক্ষেত্রে খেয়াল করে দেখেন আমাদের এখানে মানে কনিষ্ঠ যে আছে আর কি, এইখানে একটা ব্রাশ স্ট্রোক পড়ছে। হ্যাঁ, এখানে একটা আছে প্রায় সেটা 1 পিক্সেলের কাছাকাছি। আচ্ছা, এটা হচ্ছে সর্বনিম্ন এখানে আসছে, কিন্তু আমি যদি মিনিমাম ডায়ামিটার বলে দেই 50% বা 60% বা এরকম একটা ভ্যালু দিয়ে দেই 50%, দ্যাট মিনস এখানে কি বলতেছে, আমার ব্রাশের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 আর মিনিমাম ডায়ামিটার দ্যাট মিনস সর্বনিম্ন যেই সাইজটা হবে ব্রাশের সেটা হবে কত, এই 50-র 50%, দ্যাট মিনস 25। দেখেন আমি ক্লিক করতেছি, কখনোই আমি এইরকম ছোট আকৃতির, এখানে যেরকম ছোট আকৃতির ব্রাশ স্ট্রোক আসছে সেরকম ছোট আকৃতির ব্রাশ পাবো না, বিকজ 25 পিক্সেল যথেষ্ট বড় একটা সাইজ। এটাকে যদি আমি আবার ছোট করে দিই, সে 1% 2% করে দিই, 2% মানে হচ্ছে এটা 1 পিক্সেলের ছোট একটা ভ্যালু, তাই না? তো দেখবেন এবার অনেক ছোট ছোট, এই যে এখানেই দেখেন একটা ছোট্ট স্ট্রোক আসছে। দ্যাট মিনস মিনিমাম ডায়ামিটার কন্ট্রোল করে হচ্ছে যে আমাদের সর্বনিম্ন যেই সাইজটা হবে ব্রাশের সেটা কতটুকু হবে, হ্যাঁ, সেটা পার্সেন্টেজ ভ্যালু। আচ্ছা, এখানে আসতেছে হচ্ছে অ্যাঙ্গেল জিটার। অ্যাঙ্গেল জিটার বুঝতে গেলে আমাদের রাউন্ড ব্রাশ নিয়ে আসলে বোঝা সম্ভব না, আমরা ব্রাশের শেপটাকে একটু রাউন্ডনেসটা রিডিউস করে দেই, 80% করে দিলাম, ফাইন। এবার দেখেন অ্যাঙ্গেল জিটারের ব্যাপারটা কি হয়।
যখন আমাদের অ্যাঙ্গেল জিটার 0, আমি আগেও বলছি জিটার মানে হচ্ছে তারতম্য, হ্যাঁ, তখন প্রত্যেকবারই সেম অ্যাঙ্গেলে আমাদের ব্রাশটা স্ট্রোক দিবে। কিন্তু অ্যাঙ্গেল জিটার যখন একটা ভ্যালু পাবে 0-র থেকে বড়, তখন সে প্রতিবার ডিফারেন্ট অ্যাঙ্গেলে ব্রাশ স্ট্রোকগুলো করবে। কখনো দেখেন এইদিকে অ্যাঙ্গেল হচ্ছে বাম দিকে, কখনো ডান দিকে হেলে আছে, কখনো সোজা আছে, কখনো আরও বেশি বাম দিকে হেলে আছে, মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল করবে। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাঙ্গেল জিটার, মানে অ্যাঙ্গেলের তারতম্য হচ্ছে। আচ্ছা, রাউন্ডনেস জিটারটা কি বলতেছে? রাউন্ডনেস জিটার মানে বোঝাচ্ছে যে কখনো সে 100% রাউন্ড হবে, কখনো সে 0% রাউন্ড হবে, কখনো 10%। হ্যাঁ, তো সর্বোচ্চ ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার এইখানে, হ্যাঁ, ব্রাশ টিপ শেপের এখানে যে এই ভ্যালুটা দিচ্ছেন আপনি 80% হবে হচ্ছে তার এই রাউন্ডনেস জিটারের সর্বোচ্চ ভ্যালু। তো এই ক্ষেত্রে আমরা এটাকে যদি 100% করে দেই, এবার যদি এখানে আসি এবং ভ্যালুটাকে ইনক্রিজ করি রাউন্ডনেস জিটারের, তাহলে দেখবো যে কখনো কখনো খুব ভালো এরকম একটা সার্কেল হচ্ছে, আবার কখনো এরকম একটা অ্যাঙ্গেল অবজেক্ট তৈরি হচ্ছে, এলিপস টাইপের একটা অবজেক্ট বা আদার্স ওভাল টাইপের অবজেক্টস, হ্যাঁ, তৈরি হচ্ছে এখানে। সো এটা হচ্ছে আমাদের রাউন্ডনেস জিটারের কাজ। এবার মিনিমাম রাউন্ডনেস ব্যাপারটা অনেকটাই হচ্ছে আমাদের মিনিমাম ডায়ামিটারের মতো। সর্বনিম্ন কেমন রাউন্ডনেস পাবে, এটা যদি আমি 100% করে দিই, তাহলে সে কখনোই চেঞ্জ হবে না তার রাউন্ডনেস, বিকজ তার মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু সেম হয়ে যাচ্ছে। এটাকে যদি 0% করে দিই, দ্যাট মিনস এটাতে এবার আমার সরি, এখানে 0% হবে না, 1%। এবার সর্বনিম্ন আমার যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 1 পিক্সেল পরিমাণে একটা রাউন্ডনেস ভ্যালু পাবে, সে 1% ভ্যালু পাবে। দ্যাট মিনস একদমই চিকন একটা লাইন পাওয়াও সম্ভব আমাদের এই ক্ষেত্রে, আবার 100% রাউন্ড একটা শেপ পাওয়াও সম্ভব। সো এই হচ্ছে আমাদের মিনিমাম রাউন্ডনেস। এবার আমরা যদি দেখি ফ্লিপ এক্স জিটার, ফ্লিপ ওয়াই জিটার, সেটার কি কাজ? সেটার কাজ হচ্ছে এইখানে আমাদের ফ্লিপ এক্স যদি করি, ফ্লিপ ওয়াই যদি করি, তাহলে যে কাজটা হয় ঠিক সেই কাজটা তারতম্যের মাধ্যমে করবে হচ্ছে ফ্লিপ এক্স জিটার অন রাখলে বা ফ্লিপ ওয়াই জিটার অন রাখলে। আচ্ছা, ব্রাশ প্রজেকশন ব্যাপারটা হচ্ছে আমরা একটু পরের দিকে যদি আসি তাহলে দেখব ব্রাশ প্রজেকশনের কাজটা কি। অ্যাকচুয়ালি ব্রাশ প্রজেকশনের কাজ হচ্ছে যে এটা কিভাবে থাকবে, কিভাবে হেরে যাবে, হ্যাঁ, সেই বিষয়টা আমরা প্রজেক্ট করতে পারবো। সেই জিনিসটা এটা আসলে বোঝানোটা একটু ডিফিকাল্ট আমার জন্য আপনাদেরকে, তো আমি আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি। ওকে, এবার যদি আমরা স্ক্যাটারিং এই সেটিংসটাকে দেখি, তাহলে দেখবো যে এটার উপরে মাউস ক্লিক করলে, নামটার উপরে ক্লিক করলে সেটিংসটাও অন হচ্ছে, প্লাস তার প্রত্যেকটা অপশন আমাদের সামনে চলে আসতেছে। আমি শেপ ডাইনামিক্সটাকে একটু অফ করে দিই। স্ক্যাটারিংয়ের ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা, হ্যাঁ, বোথ এক্সিস, দ্যাট মিনস এক্স এক্সিস ডানে বামে এবং ওয়াই এক্সিস হচ্ছে উপর নিচে, এই দুটোকেই সে ব্যবহার করবে। এবং স্ক্যাটার হবে হচ্ছে 1000% পর্যন্ত, দ্যাট মিনস অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকবে আপনার এই ব্রাশগুলো। আমি যদি একটু ছোটো করি ব্রাশটাকে, সাইজটাকে, তাহলে দেখেন এখানে আমরা প্রজেকশন দেখতে পারতেছি যে কেমনভাবে থাকবে, এটা খুব ছড়াবে। এটাকে যদি আমি একটু রিডিউস করে দিই স্ক্যাটার ভ্যালুটাকে, তাহলে দেখবেন যে খুব ক্লোজলি থাকতেছে এরা। এরকম বিভিন্ন সময় আমরা এই অবজেক্টগুলোকে কাজে লাগাতে পারি, ছড়ানো ছিটানোভাবে থাকাটাও আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, এবার এখানে আমাদের যেই ভ্যালুটা আছে সেটা হচ্ছে কাউন্ট বলতে আমরা খুব স্বাভাবিকভাবে বুঝতেছি গণনা, তাই না? মানে একটা ক্লিকে আমাদের সর্বোচ্চ কতটা স্ট্রোক হবে সেই ভ্যালুটাই হচ্ছে কাউন্ট। দেখেন আমি যতবার ক্লিক করতেছি সর্বোচ্চ যে এই পরিমাণটা আসবে সেটা হচ্ছে 3, এর কম হবে, সরি, এর বেশি ক্লিকে আসবে না আর কি। হ্যাঁ, তো এরকম একটা কাউন্ট ভ্যালু আমরা এখানে পাচ্ছি, এটা 16 মেজারমেন্ট পর্যন্ত আছে। এর মানে এই না যে 3 মানে হচ্ছে একটা ক্লিকে 3টার বেশি স্ট্রোক আসবে না, ঠিক আছে? এটার মানে হচ্ছে 3 হচ্ছে তার পাওয়ার, হ্যাঁ, এরকম একটা ভ্যালু। আচ্ছা, কাউন্ট জিটার বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে কী পরিমাণ তারতম্য ঘটবে, কখনো একটা কখনো দুইটা। যেমন দেখেন আমি 0 করে দেই, হ্যাঁ, 0 করে দিলে প্রতিবারই আমি 3টা করে স্ট্রোক পাচ্ছি প্রতিবার। কিন্তু যখন জিটার অন থাকতেছে তখন কখনো 3, কখনো 1, কখনো 10, কখনো 15 এরকম হইতেই পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের জিটারের কাজ। আচ্ছা,
এইবার আমরা যদি একটু পরবর্তী সেটিংসটা দেখি, টেক্সচার দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এটা বুঝতে গেলে আমাদেরকে একটা বিশেষ ধরনের ব্রাশ নিলে ভালো হতো, তবে আমি বেসিক টাইপের ব্রাশ দিয়েই দেখাই আপনাদের। সার্কেল, ওকে। আচ্ছা, এখানে টেক্সচার বলতে বোঝাচ্ছে আমাদের যখন একটা ব্রাশ নিব আমরা, সেই ব্রাশটাতে যদি বিশেষ ধরনের কোনো এলিমেন্ট আমরা দিতে চাই, এরকম কোনো টেক্সচারিং করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে কাজে লাগাতে পারি। এটাতে কিছু প্রবলেম আপনারা ফেস করবেন, আমি ড্যাম শিওর। সেই প্রবলেমগুলো কী কী হতে পারে সেটা একটু আমি বলি। সেটা হচ্ছে, প্রথমে এটা এরকম থাকবে, আপনি টেক্সচার দিবেন কিন্তু কোনো রেজাল্ট পাবেন না। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই নাই। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা আছে এখানে, যে এজগুলো, সেই এজগুলোতে আমাদের টেক্সচারের যে শেপটা, সেই অনুযায়ী একটা চেঞ্জ আসে। বাট একজন বিগিনারের চোখে এটা আসলে ধরা পড়াটা খুব মুশকিল। তো যাই হোক, এরকম একটা প্রবলেম হবে। এটা কেন হয় সেটাও আমি একটু ব্যাখ্যা করতেছি একটু পরে। ওকে, এইবার টেক্সচারটা কেমন হবে আগে সেটা সেট করেন। টেক্সচারটা হবে হচ্ছে আমাদের এইখানে ক্লিক করে, ঠিক ব্রাশ চয়েসের মতোই এই সেটিংস হুইলে এসে আমরা বিভিন্ন ধরনের টেক্সচার এখানে দেখতে পারবো। সো এই টেক্সচারগুলো থেকে আমরা টেক্সচার ফিল 2, ওকে, এখান থেকে আমরা এই টেক্সচারটা নিলাম, কথার কথা। তারপর স্কেল বলতে বোঝাচ্ছে এই টেক্সচারটা কত বড় বা কত ছোট হবে। ব্রাইটনেস, টেক্সচারের উজ্জ্বলতা কেমন হবে। কন্ট্রাস্ট, রঙের যেই বৈষম্যটা, একটার সাথে আরেকটা রঙের যে পার্থক্য ধরার ক্ষমতাটা, সেটা কত বেশি হবে বা কত কম হবে। হ্যাঁ, তারপরে টেক্সচার ইচ টিপ, মানে হচ্ছে আমরা যখন ক্লিক করে ড্র্যাগ করি তখন প্রত্যেকটা যে স্ট্রোক হয় সেই স্ট্রোকে প্রত্যেকটাকেই সে টেক্সচার করবে কিনা সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মুড, এখানে দেখেন ডিফারেন্ট টাইপের কিছু মুড আছে, মাল্টিপ্লাই, সাবস্ট্রাক্ট, ডার্কেন, এগুলো আমাদের পরিচিত মুড, আমরা ব্রাশের ক্ষেত্রে দেখছি এখানে, তাই না? কিন্তু এখানে কিছু জিনিস আছে যেমন লিনিয়ার হাইট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ব্রাশের স্ট্রোক এজ বরাবর, হ্যাঁ, সে কীভাবে কাজ করবে সেটাকে কন্ট্রোল করে। আচ্ছা দেখেন, আমরা যখন ক্লিক করতেছি হাইট থাকা অবস্থায় আমরা এর ব্যাপারটাকে বুঝতে পারতেছি না, কিন্তু বোঝার জন্য আমরা এটাকে যদি সাবস্ট্রাক্ট মোডে নেই, তাহলে দেখেন এবার আমাদের ব্রাশ স্ট্রোকটা একটু ডিফারেন্ট একটা আউটলুক আসতেছে, একটা আউটপুট ডিফারেন্ট হচ্ছে এটার। আবার আমরা আন্ডু করে নিচ্ছি, আবার যখন আমি মাল্টিপ্লাই দিচ্ছি তখন এটার স্ট্রোক ডিফারেন্ট হচ্ছে, তাই না? মানে এক একটা মুডে এক এক রকম আমাদের টেক্সচার আউটপুট আসতেছে। আচ্ছা, এইবার আমরা যদি একটু ব্রাশটাকে ছোট করে এটাকে অ্যাপ্লাই করি, ড্র্যাগ করি, তাহলে দেখবো যে স্কেল যখন আমাদের 119 তখন এরকম একটা রেজাল্ট। বাট এটাকে যদি আমি ইনক্রিজ করি, সেম সাইজের একটা ব্রাশ স্ট্রোক করলে আমরা ডিফারেন্ট আর একটা রেজাল্ট পাচ্ছি। এটাকে যদি আমরা ডিক্রিজ করি তাহলে আমরা আরও একটা ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি। দ্যাট মিনস স্কেলিং হচ্ছে কত ক্লোজলি এই টেক্সচারটা অ্যাপ্লাই হবে সেটাকে সে কন্ট্রোল করে। ব্রাইটনেস ভ্যালুটা -117 ছিল, আমরা যদি এটাকে +110 করে দেই তাহলে দেখবো যে এটার মধ্যে ডিফারেন্সটা কেমন হইতেছে। প্রত্যেকটা সেটিংসের ভ্যালুগুলোকে আপনারা অনেক বেশি চেঞ্জ করে করে দেখবেন। মানে একটা যদি 5 ভ্যালু দেন তাহলে আরেকটার ভ্যালু দেবেন হচ্ছে 70 বা 80, তাহলে আসলে বোঝা যাবে যে আসলে চেঞ্জটা কোথায় হচ্ছে। একটা বড় ডিফারেন্সে না সেটিংসগুলো চেঞ্জ করলে বোঝা যায় না যে আসলে কাজটা কী। আর আমি যতই বলি আপনাদের কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা এটাকে নিজেরা এক্সপেরিমেন্ট করতেছেন, নিজেরা করে করে দেখতেছেন, অভিজ্ঞ হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আপনার কোনো কিছুই কাজে দিবে না। আচ্ছা, এখানে আমাদের যে এই ডেপথ এই ভ্যালুটা আছে, আমরা সেই ভ্যালুটার দিকে যদি একটু নজর দিই, যখন ডেপথ আমাদের 100% তখন ভ্যালুটা আউটপুটটা আমাদের এরকম আসতেছে, কিন্তু যখন ডেপথ আমাদের কম তখন দেখবেন যে একদম ফ্ল্যাট কালার চলে আসতেছে। দ্যাট মিনস ওই টেক্সচারটাতে কোনো ধরনের রং ধরার মতো ক্ষমতা নাই। অনেকটা হচ্ছে আমাদের টেক্সচার কালার করা হয় বিভিন্ন ধরনের দেয়ালগুলোতে, হ্যাঁ, বিশেষ করে রিসেন্ট টাইমে এই ট্রেন্ডটা খুব বেশি যে ওইটাতে উপরে হাত দিলে মনে হয় যে এখানে কোনো একটা কিছু আছে, হ্যাঁ, ফিল করা যায়। যেমন ধরেন গাছের টেক্সচার যদি দেওয়া হয় তাহলে মনে হয় যে গাছের গুঁড়ির যেই ফিলিংসটা সেটা পাওয়া যায়। এটা যেই ব্রাশ দিয়ে করা হয় সেই ব্রাশগুলোতে কিছু গর্তর মতো থাকে, হ্যাঁ, যেই শেপটা হবে টেক্সচারের সেই শেপ অনুযায়ী কিছু ডেপথ থাকে সেখানে, যার ফলে রঙটা তার ভিতরে ঢুকে যায় এবং ওই জায়গাটাতে রঙটা অ্যাপ্লাই হয় না।
উঁচু জায়গাটা থেকেই রঙটা অ্যাপ্লাই হয়ে যায় হচ্ছে দেয়ালটাতে, যার ফলে ওই ফিলিংসটা পাওয়া যায়। সো ওরকম আর কি, যে আপনার ব্রাশের সেই ডেপথ কতটুকু হবে, সেই ব্রাশের ডেপথ যত বেশি হবে আপনার টেক্সচারটা তত বেশি ভিজিবল হবে। ব্রাশের ডেপথ যত কম, ব্রাশটা নর্মাল ফ্ল্যাট কালার আপনার সামনে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের এখানকার ডেপথের কাজ। আর ডেপথ জিটার মানে হচ্ছে কখনো ডেপথ বেশি হবে, কখনো ডেপথ কম হবে, যদি ভ্যালুটা আমরা বড় বা ছোট করি। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে ডুয়াল ব্রাশ। ডুয়াল ব্রাশের ইউজটা আসলে খুব অ্যাবসার্ড, বোঝানোটা খুব ডিফিকাল্ট, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্রাশের ক্ষেত্রে আউটপুটটা ডিফারেন্ট হয়ে যায়। এটার মূল ব্যাপারটা হচ্ছে দুটো ব্রাশের সংমিশ্রণে একটা ব্রাশ তৈরি হবে। আমাদের মেইন ব্রাশ ছিল এখানে এই যে 30 নম্বর ব্রাশ, একটা হার্ড রাউন্ড ব্রাশ। যখন ডুয়াল ব্রাশে আমরা এই ম্যাপল লিফটা নিচ্ছি, তখন যে ব্যাপারটা হবে যে আমাদের অবজেক্টটা, আমরা যদি একটু ব্রাশ স্ট্রোকটাকে বড় করি, তাহলে আমাদের যে সার্কেলটা সেটাতে একটা শেপ পাবো আমরা, মানে এই লিফ আর মানে এই ব্রাশটা আর আমাদের রাউন্ড ব্রাশটার কম্বিনেশনে। আবার আমরা যদি এই ব্রাশটা নেই সেকেন্ড ব্রাশ হিসাবে, তাহলে আমাদের স্ট্রোকটাও ওই রকম একটা আউটপুট আসবে। যেমন দেখেন এখানে এজ একটা বের হয়ে আসতেছে। আবার যদি এই ব্রাশটা নেই তাহলে আমাদের এজটা ডিফারেন্ট চলে আসবে। মানে এই ব্রাশগুলো এক একটা ব্রাশের ক্ষেত্রে প্রয়োগ করে দেখলে ভালো হয় আর কি। দুটো ব্রাশের কম্বিনেশনে কাজ করে, মূল ব্যাপারটাই হচ্ছে এটা। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে কালার ডায়নামিক্সের ক্ষেত্রে। কালার ডায়নামিক্স আমরা আগেও বলছি, ডায়নামিক্স মানে হচ্ছে গতিশীলতা বা পরিবর্তনশীলতা। কালার ডায়নামিক্স বলতেও বোঝাচ্ছে যে রঙের পরিবর্তনটা কেমন হবে। এক্ষেত্রে আমরা একটু কালারফুল কোনো কিছু যদি রাখি, ব্ল্যাকের পরিবর্তে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পরিবর্তে ফোরগ্রাউন্ডে একটা কালার নিলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিচ্ছি। ওকে, আমরা এতদিন যেই কাজগুলো দেখছি আর কি ব্রাশের, সেটা হচ্ছে সবসময় সে ফোরগ্রাউন্ডের কালার ইউজ করে, কিন্তু আমরা চাইলে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কম্বিনেশনে কালার ইউজ করতে পারি। যেমন এইখানে দেখেন আমাদের কালার ডায়নামিক্স যখন অন করা, তখন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের একটা জিটার এখানে সেটিংস আছে। এই জিটার ভ্যালুটাকে যদি আমরা বাড়াই, তাহলে কখনো সে ফোরগ্রাউন্ড ইউজ করবে, কখনো সে ব্যাকগ্রাউন্ড ইউজ করবে, আবার কখনো তাদের কম্বিনেশন ইউজ করবে। যেমন দেখেন এখানে আমরা মাউস ক্লিক করে ড্র্যাগ করছি, যার ফলে আমাদের অবশ্য স্পেসিংটা মনে হয় একটু বাড়ানো আছে। ওকে, ফাইন, বোঝার জন্য সহজ হয়েছে। খেয়াল করে দেখেন কখনো আমাদের ফোরগ্রাউন্ডের কালার যেই ব্লু টাইপের কালারটা আছে সেটা ইউজ করতেছে, কখনো ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করতেছে রেড টাইপের কালারটা, আবার কখনো এই ব্লু আর রেডের কম্বিনেশনে যে কালার আউটপুট হয় সেই কালার আউটপুটগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে। সো এটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড জিটার ভ্যালু যদি আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, হিউ জিটার। হিউ জিটার বলতে বোঝায়, হিউ মানে হচ্ছে বর্ণের বর্ণ। আমরা যে আলোগুলো দেখি এখানে স্ক্রিন থেকে যেই আলোটা বের হয় সেটা থেকে আমরা রঙের যে ফিলিংসটা পাই, সেটাই হচ্ছে হিউ। যত বেশি হিউ ভ্যালু হবে তত বেশি রঙের আধিক্যতা হবে। হিউ জিটার মানে হচ্ছে রং তৈরি করার ক্ষমতা যত বেশি, মানে জিটার ভ্যালুটা বাড়বে, তারতম্য হিউয়ের যত বেশি হবে তত বেশি রঙের আধিক্যতা আসবে এখানে। যেমন দেখেন আমি যদি এখানে 84% করে দেই, তাহলে এবার দেখব যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ছাড়াও আরও অনেক ধরনের রং আমরা তৈরি করতে পারতেছি। খেয়াল করে দেখেন এখানে শুধুমাত্র ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের রং না, এখানে আরও অনেক ধরনের রং তৈরি হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে এই হিউ জিটার। হিউ জিটারটাকে আমি 0 করে দিই, তাহলে খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র আমাদের ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটাই ইউজ হচ্ছে, বা তাদের কম্বিনেশন সেটিংসটা ইউজ হচ্ছে। এবার হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মিনস যে বর্ণিল, যে কত বেশি উজ্জ্বলতা হবে, রঙের উজ্জ্বলতা কত বেশি হবে। স্যাচুরেট মানে হচ্ছে বেশি উজ্জ্বল, আর ডিস্যাচুরেটেড মানে হচ্ছে যে কম উজ্জ্বল, বিবর্ণ। তার মানে স্যাচুরেশন জিটার যদি অন থাকে, ব্যাপারটা কি হবে? ব্যাপারটা হবে হচ্ছে যে কখনো রঙটা অনেক বেশি উজ্জ্বল হবে, কখনো সেটা ফ্যাকাশে হয়ে যাবে, বিবর্ণ হয়ে যাবে। তো এই ভ্যালুটা যখন আমাদের 0 ছিল, খেয়াল করে দেখেন সবগুলোই সেম স্যাচুরেশনের কালার, একই উজ্জ্বলতার রং। কিন্তু যখন আমাদের জিটার ভ্যালুটা ইনক্রিজ করব, স্যাচুরেশন জিটার, তখন দেখবেন যে কখনো রঙগুলো খুব বেশি স্যাচুরেটেড, কখনো খুব বেশি ডিস্যাচুরেটেড। যেমন এই রঙটা একদমই ডিস্যাচুরেটেড কালার,
আবার এই রংটা অনেক বেশি স্যাচুরেটেড কালার, তাই না? সো এই যে এই বিষয়টাই হচ্ছে স্যাচুরেশন জিটারের কাজ, কখনো উজ্জ্বলতা বাড়াচ্ছে, আবার কখনো একই সাথে কমায় দিচ্ছে। ব্রাইটনেস জিটারের কাজটাও অনেকটাই স্যাচুরেশন জিটারের মতোই। ব্রাইটনেসের ব্যাপারটা হচ্ছে যে সাদাটে ভাবটা কেমন হবে, উজ্জ্বলতাটা কত বেশি হবে আর কি, হ্যাঁ, সেইটাকে কন্ট্রোল করে। আমরা যদি এরকম ইনক্রিজ করি তাহলে দেখবো যে সাদা আর কালো রঙের পরিমাণটা বাড়বে। হ্যাঁ, ব্রাইটনেস যত বেশি হবে সাদাটে টাইপের রঙটা বাড়বে, ব্রাইটনেস যত কম হবে তত বেশি কালচে টাইপের রঙটা বাড়বে। আচ্ছা, পিওরিটি আর স্যাচুরেশন অনেকটাই কনফিউজিং। সো ব্যাপারটা একই রকম, পিওরিটিও যেমন উজ্জ্বলতা বর্ণিল ভাবটাকে কন্ট্রোল করে, স্যাচুরেশনও ঠিক তেমনি। হ্যাঁ, পিওরিটির ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে সবসময় আমরা ডিস্যাচুরেটেড ভ্যালু পাবো। দেখেন এখানে অনেকটাই ডিস্যাচুরেটেড ভ্যালু। আবার পিওরিটির ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে আমরা অনেক বেশি স্যাচুরেটেড ভ্যালু কালারগুলো পাবো। হ্যাঁ, সো এখানে আমরা জিটার স্যাচুরেশনের যাই হোক না কেন, পিওরিটি ভ্যালুর উপরে ডিপেন্ড করে তার বর্ণিল ভাবটা মানে কতটা উজ্জ্বল বা কতটা অনুজ্জ্বল হবে সেই বিষয়টাকে কন্ট্রোল করা যায়। ওকে, এরপরে সেটিংস হচ্ছে ট্রান্সফার সেটিংসটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে এখানে অপাসিটি জিটার আছে। অপাসিটি জিটার মানে হচ্ছে যে এটার অপাসিটিটা কত বেশি তারতম্য হবে আর কি, কখনো বেশি স্বচ্ছ কখনো অস্বচ্ছ, হ্যাঁ, এরকম একটা ভ্যালু আসবে। আবার ফ্লো জিটার মানে হচ্ছে কি যে কখনো বেশি ফ্লো পাবে, 100% ভ্যালু পাবে, কখনো সেটার ভ্যালুটা রিডিউস হবে, হ্যাঁ, সেটাই হচ্ছে ফ্লো জিটার। আর মিনিমাম ভ্যালুটার মানে হচ্ছে যে সর্বনিম্ন কি পরিমাণ ভ্যালুটা আসবে। সো এটার যদি আমরা একটা প্রয়োগ দেখি, খেয়াল করে দেখবেন, আমরা যদি এখানে ট্রান্সফার ভ্যালুটাকে রাখি এবং অপাসিটি জিটার 100% করে দিছি, এবার ফ্লো জিটারটাকে আমি একটু রিডিউস করে দিই। এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে কখনো এটা ওপেক হচ্ছে, কখনো সেটা আবার, আমরা যদি ছবিটাকে অন করি নিচে, কখনো দেখবো যে একদমই অস্বচ্ছ, আবার কখনো দেখবো যে সেটা অনেকটাই স্বচ্ছ। এটা হওয়ার পেছনে কারণটা কি? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের এই অপাসিটি জিটার। এটা কিন্তু ফ্লোর জন্য হয়নি। হ্যাঁ, ফ্লোর জন্য হলে নির্দিষ্ট দূরত্বে একই রকম শেপে একই রকম কালার আসতো। আচ্ছা, ফ্লো জিটার যদি অন করি তাহলে ফ্লোটাকে কন্ট্রোল করবে। আমরা অপাসিটি জিটারটা অফ করি, ফ্লো জিটারটাকে অন করি, তাহলে এবার যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে ফ্লো কখনো একদম কন্টিনিউয়াস 100% ভ্যালু আসতেছে, আবার কখনো অনেকটাই রিডিউসড ভ্যালু আসতেছে, হ্যাঁ, ফ্লোর ক্ষেত্রে। সো এটাও আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন সময় একই স্ট্রোকে ডিফারেন্ট ফ্লো ইউজ করার ক্ষেত্রে। সো এইটার ব্যবহারও অনেক বেশি হতে পারে। যেমন আমরা যদি বিভিন্ন সময় বুকে, মানে দ্যাট মিনস রাতের বেলায় ছবি তুললে যেই ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি যদি তুলি আমরা, তাহলে দূরে থাকা কোনো একটা আলো অনেকটা ঝাপসা হয়ে, হ্যাঁ, এক ধরনের ইফেক্ট তৈরি হয় যেটাকে বলা হয় বুকে এফেক্ট। সো এই ইফেক্টটা আমরা তৈরি করার জন্য এই ট্রান্সফার ভ্যালুটাকে ইউজ করতে পারি। আমরা ইউজ করতে পারি হচ্ছে শেপ ডায়নামিক্স, স্ক্যাটারিং, এইগুলো। সো আমরা একটু দেখবো, চেষ্টা করে যে দেখা যায় কিনা সেরকম কোনো কাজ। আচ্ছা, এখানে আমরা ব্রাশ পোজ নামের যে সেটিংসটা আছে সেই সেটিংসটা যদি একটু দেখি, ব্রাশ পোজের ব্যাপার হচ্ছে টিল্ট এক্স, দ্যাট মিনস এক্স এক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর সেটা হেলে যাবে। টিল্ট মানে হচ্ছে হেলে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া। হ্যাঁ, সো এটা হচ্ছে সেদিকে হেলে যাবে। যেমন দেখেন আমি যদি এটাকে একটা সার্কেল ব্রাশ না নিয়ে আবারও যদি এই ধরনের একটা ব্রাশ নেই, তাহলে এটা কতটুকু হেলবে সেটা কন্ট্রোল করবে হচ্ছে আমাদের টিল্ট এক্স, টিল্ট ওয়াই, এই ভ্যালুগুলো। ঠিক আছে, যেমন দেখেন আমাদের এখানে আমরা যদি একটা ব্রাশ নেই, আমরা আমাদের ব্রাশটা আছে কিন্তু ঠিক উপর দিকে, খেয়াল করে দেখেন এর অ্যাঙ্গেলটা আছে হচ্ছে ডান দিকের নিচ থেকে বাম দিকের উপর পর্যন্ত, কিন্তু যখন ব্রাশ স্ট্রোক দিচ্ছি তখন আমাদের টিল্ট ওয়াইয়ের কারণে এই ভ্যালুটা নিচের দিকে হেলে যাচ্ছে। আবার যদি আমি এটাকে পজিটিভলি দেই তাহলে দেখবেন যে ব্রাশটা উপর দিক থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টিল্ট এক্স আর টিল্ট ওয়াইয়ের কাজ। রোটেশন ভ্যালুটাও আমাদের আসলে এখানে খুব একটা ভালো বোঝা যাবে না, এটা 3D স্পেসে ভালো বোঝা যাবে। রোটেশন 0 ডিগ্রি। প্রেশারের কাজটা হচ্ছে আমাদের পেন প্রেশারের ব্যাপারটা নিয়ে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সেটিংস। এখানে ব্রাশ পোজ এই ব্যাপারটা আমরা দেখলাম। এরপরের যেই সেটিংসগুলো আছে এগুলোর স্পেসিফিক কোনো সেটিংস অপশন নাই, বাট এগুলোকে অন অফ করার মাধ্যমে আমাদের কিছু আউটপুট চেঞ্জ আসে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি,
নয়েজ যদি অন করি তাহলে আমাদের ব্রাশের যেই এজগুলো সেগুলো একটু নয়েজি ফিলিংস আসবে। এটা পুরোপুরি সার্কেল একটা ব্রাশ, তারপরও দেখেন এজটা একটা নয়েজি ইফেক্ট আসতেছে। আচ্ছা, এবার যদি আমরা ওয়েট এজ দেই তাহলে খেয়াল করে দেখবো যে এটা খুব ভেজা ভেজা একটা ভাব থাকবে। দ্যাট মিনস অনেক হালকা রং আসবে কিন্তু বর্ডারটা একটু গাঢ় রং পাবে আর কি। আর একটার উপর আরেকটা কালার যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা ভেজা রং যখন একটার উপর আরেকটা আসে, যেরকম ওভারল্যাপ করে একটা ডিফারেন্ট কালার আউটপুট দেয়, ঠিক সেরকম এখানেও তাই ঘটবে। আমরা যদি রংটাকে সোয়াপ করি তারপরে যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে এরা মিক্স আপ হয়ে একটা ডিফারেন্ট কালার আসতেছে। এই পাশে একটা অরেঞ্জি ফিল আসতেছে, আর এখানে রেডিশ ফিল আসতেছে, এখানে পার্পল আসতেছে বিকজ রেডের নিচে একটা ব্লু টাইপের বা ভায়োলেট টাইপের একটা কালার আছে। সো তাদের মিক্সিং কালার আউটপুট আসতেছে। সো এরকম অনেকগুলো সেটিংস এখানে আছে, এগুলো খুব বেশি ইউজ হয় না, তবে নয়েজ, ওয়েটেজ এবং স্মুদিং এরা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ করা যেতে পারে। সো এই হচ্ছে আমাদের সেটিংস। আমরা যদি একটু যেটা বলছিলাম যে বোকে এফেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটা যদি একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, সব কিছু হয়তো সম্ভব হবে না বিকজ আমরা সব টুলস এখনও শিখিনি, আর একটা টুল দিয়ে 100% আউটপুট আসে না। আমার স্টুডেন্টদেরকে আমি যে কথাটা বলি সব সময়, যে আমরা যদি খুব একটা মজাদার খাবার খাইতে চাই তাহলে নির্দিষ্ট একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে পুরো খাবারটা তৈরি করা সম্ভব না। সেখানে বিভিন্ন ধরনের মশলা লাগে, বিভিন্ন ধরনের এলিমেন্টস প্রয়োজন হয়। কখনো চুলার আগুনটাকে বাড়াইতে হয়, কখনো কমাইতে হয়, বা ওভেনের টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হয়। সো একটা নির্দিষ্ট জিনিস দিয়ে 100% ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব না, সেখানে অবশ্যই বিভিন্ন জিনিসের মিক্সিং থাকতে হবে। আদারওয়াইজ সেটা কখনোই ভালো লাগবে না সিঙ্গেল এলিমেন্টসে, বিশেষ করে আমাদের এই ডিজাইন সেকশনে। সো যাই হোক, আমাদের যতটুকু আমরা শিখছি ততটুকুতে যা করা যায় সেটা একটু করার চেষ্টা করি। আমরা একটা নতুন ডকুমেন্ট নেই, ডকুমেন্টের কালারটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার নিয়ে অল্টার ডিলিট প্রেস করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ড নামের যে লেয়ারটা ছিল সেটার পুরো কালারটাই ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা যদি ব্রাশ টুলে থাকা অবস্থায় ব্রাশ প্যানেলে যাই, সেখান থেকে আমরা কিছু সেটিংস চেঞ্জ করি এই ব্রাশটার। প্রথমত এই ব্রাশ টিপ থেকে আমরা সেটিংসটা চেঞ্জ করব হচ্ছে তার হার্ডনেস ভ্যালু। এটা 100% হার্ড রাখবো না, আবার একদম 0%ও করবো না, এটাকে মোটামুটি 70 বা 80% ভ্যালু দিলাম। স্পেসিংটাকে একটু ইনক্রিজ করি। খেয়াল করে দেখেন 70-80% হার্ডনেস দেওয়ার ফলে আমাদের একটা এজ গ্লো পাচ্ছি আমরা। তারপর আমরা যদি শেপ ডাইনামিক্স সেটিংসটাতে যাই, শেপ ডাইনামিক্সে আমরা সাইজ জিটারটাকে 100% করে দিলাম। মিনিমাম ডায়ামিটার আমরা ছোট বড় অনেক কিছুই করতে পারি। অ্যাঙ্গেল জিটার আমাদের এখানে থাকা না থাকা একই কথা, বিকজ এটা 100% রাউন্ড একটা শেপ। আর রাউন্ড জিটার আমরা দিতেও পারি, নাও দিতে পারি। রাউন্ড জিটার দিলে আমাদের অ্যাঙ্গেল জিটারটা কাজ করবে। আমরা রাউন্ড জিটার একটু দেই এখানে। আচ্ছা, এবার আসতেছে হচ্ছে স্ক্যাটারিং। আমি সবগুলো সেটিংস অন রাখতেছি এখানে। স্ক্যাটারিং এই ভ্যালুটাকে আমরা যদি ইনক্রিজ করি তাহলে অনেক বেশি ছড়াই ছিটায় থাকবে। আমরা যদি এটাকে আরও বেশি ছড়াই, শেপ ডাইনামিক্সটাতে আমরা রাউন্ড জিটারটাকে একটু কমাই দিই। ফাইন। আচ্ছা, এবার স্ক্যাটারিং কাউন্ট আমাদের খুব বেশি এখানে ইফেক্ট ফেলতেছে না। আমরা যত বেশি দিব তত ঘন হবে, আমরা হালকা রাখতে চাই, কাউন্ট কমাই দিলাম। ওকে, এবার টেক্সচার নিয়ে আমাদের কোনো কাজ নেই এখানে, ডুয়াল ব্রাশেরও কাজ নাই, কালার ডাইনামিক্সও দরকার নাই। এক্ষেত্রে ট্রান্সফার দরকার আছে, বিকজ কোনোটা অপাসিটি থাকবে, কোনোটা অপাসিটি থাকবে না, দ্যাট মিনস ট্রান্সপারেন্সি থাকবে। এরকম একটা ভ্যালু চাচ্ছি আমি। আচ্ছা, ওয়েটেজ আমার দরকার নেই, এটা আমার মোটামুটি ওয়েটেজ দিতেও পারি, খারাপ হবে না, থাক, দিচ্ছি না। ওকে, এইবার আমরা যদি ব্ল্যাঙ্ক লেয়ারে এটাকে অ্যাপ্লাই করি, সরি, আমাদের অবশ্যই ব্ল্যাকের উপরে ব্ল্যাক পেইন্ট করলে কিছুই দেখা যাবে না, আমরা হোয়াইট কালার নিয়ে নিলাম। এবার যদি অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করে দেখবেন যে বোকে ইফেক্ট যেরকম হয় অ্যাকচুয়ালি, আমরা যদি একটু এক্সাম্পল দেখার চেষ্টা করি, এখানে যদি দেখেন সেরকম একটা ফিলিংস হয়তো বা এই যে এই ছবিটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে কোনোটা লাল, নীল, হলুদ, বেগুনি, সাদা, যেই রকম রং এখানে
লাইটগুলোর আছে আর কি। এই যে একটা গাড়ির ব্যাক লাইট, হ্যাঁ, রেড কালার, একটা গাড়ির হেডলাইট হোয়াইট কালার, এগুলো ব্লার হয়ে গেছে, একটা ঝাপসা ভাব চলে আসছে। আবার আমরা চাইলে কি এরকম একটা কাজ করতে পারবো না, যে একটা মগ, সেটার ভেতর থেকে ধোয়ার পরিবর্তে এরকম রঙগুলো বেরোচ্ছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, দেখি পাই কিনা। কফি মগ, ওকে, এখানে আর যে কোনো ইমেজ ইউজের সময় অবশ্যই আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ইমেজ যেন হয়। হ্যাঁ, যেন তেন একটা ইমেজ নিয়ে নিলাম, কাজ করলাম, তাতে অবশ্যই কাজের আউটপুট ভালো হবে না। আচ্ছা, আমি আপাতত এটাই নিচ্ছি। এইটার নিচেই পেস্ট করি। বড় ছোট করার জন্য কন্ট্রোল টি চেপে ধরে তারপরে এটাকে ছোট বড় করা যায়। আর রেশিও অনুযায়ী ছোট বড় করার জন্য একটা কর্নারে গিয়ে আমি শিফট চেপে ধরে ক্লিক করে ছোট বড় করতেছি। ফাইন। উপরের লেয়ারটাকে আমরা অফ করে দেই। এবার নিচের লেয়ারটাকে অন করে এখানে আমরা যদি একটা কালার নেই, নিচে যদি আরেকটা কালার নেই, আমি র্যান্ডমলি কালার নিচ্ছি, কোনো ইচ্ছাকৃতভাবে কোনো রং নিচ্ছি না। আচ্ছা, এবার এইখানে আমরা স্ক্যাটারিং ভ্যালুটাকে কন্ট্রোল করতেছি, একটু কম স্ক্যাটার করব। হ্যাঁ, তারপর স্পেসিংটাকেও একটু কন্ট্রোল করি, বিকজ আমাদের এইখানে যে ইফেক্টটা আমরা দেখছিলাম, এইখানের যে ইফেক্টটা, সেই ইফেক্টটা মোটামুটি মনে হচ্ছে দূরে কোথাও আলো আছে, সেই আলোগুলো মগের ওই সাইডে আছে। বা এখানে যদি আমরা দেখি, মনে হচ্ছে যে এখান থেকে আলোগুলো বের হয়ে কাপে পড়তেছে, এরকম যে ইফেক্টগুলো, সেরকম যদি একটা কিছু করতে চাই, তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে ব্রাশ প্যানেলে গিয়ে শেপ ডাইনামিক্সটাকে অন অফ করলাম, স্ক্যাটারিংটাকে কন্ট্রোল করলাম, ট্রান্সফারটাকে কন্ট্রোল করলাম। এক্ষেত্রে আমি একটু কম করবো আর কি, অপাসিটি ভ্যালুটা যেন কম জিটার হয় সেদিকে একটু মনোযোগ দিব। আচ্ছা, এইবার এখানে একটা কালার ডাইনামিক্স অ্যাপ্লাই করব। কালার ডাইনামিক্সে আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড জিটার তো রাখবই, সাথে হিউ জিটারটাকেও ইনক্রিজ করব, এবং স্যাচুরেশন জিটারটাকে খুব বেশি না, একটু হালকা পাতলা ভ্যালু দিয়ে দিলাম। দিয়ে এবার যদি এখানে অ্যাপ্লাই করি, এভাবে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখেন এখানে সামনের দিকে চলে আসছে, তাই না? এবার আমাদের এখানে একটা ইরেজার টুল আছে। আমরা যদি ডাবল কলাম নিয়ে আসি, ইরেজার টুল আমরা এখনো কাজ দেখিনি, তারপরেও আমি এটা নিচ্ছি। ইরেজার টুলটাও ব্রাশ টুলের মতোই, সিলেক্ট করার পর এখান থেকে আপনি সেটার সাইজটাকে কন্ট্রোল করতে পারবেন, সেটার হার্ডনেসটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আমি একটু রিডিউস করে নিচ্ছি হার্ডনেসটা। এবার একটু সাইজটাকে বড় করে নেই। সেম প্রসেস, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট ইউজ করে আমরা সাইজটাকে বড় ছোট করে এটাকে মুছতে পারতেছি। আচ্ছা, আবার মুভ টুল দিয়ে এই লেয়ারটাকে আমরা ড্র্যাগ করে একটু নিচের দিকে আনতে পারতেছি, বা বিভিন্নভাবে আমরা এডিট করতে পারতেছি। সো এইভাবেও কাজ করা পসিবল। একটা দেখলাম, দেখে সেটাকে আমি পারি কি না, এটা পসিবল কি না, সেটা একটু চেক করে দেখলাম। সো এটাও পসিবল। সো আমাদের এই কাজটা ভালো করে করার জন্য হয়তো আরও অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজটা করতে হতো, তাহলে হয়তো আরও ভালো আউটপুট আসতো। কালার কম্বিনেশনের জন্য কাজের ভালো মন্দ ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করে। এক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে আমি যে কালারগুলো নিচ্ছি মোটেও ম্যাচ করেনি, দ্যাট ইজ ওয়াই এটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না আমার নিজের কাছে। হয়তো বা এটা আরও ভালো হতে পারতো।
সো যাই হোক, আমার মূল বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে কাজ যখন করব তখন সেগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ অনেক কিছুই আমাদের খুঁজে বের করে দেখতে হবে, সেগুলো প্র্যাকটিস করতে হবে, সেটিংসগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ সেগুলো ভুলে যাব, প্রয়োজন সময়ে সেগুলো মনে পড়বে না এবং আমার কাজগুলো কখনোই সাকসেসফুলি কমপ্লিট করা সম্ভব হবে না। সো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ নেক্সট ওয়েডনেসডে অর থার্সডে নেক্সট উইকের আবারও একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য করে রাখবো ইনশাল্লাহ। দোয়া করবেন যেন আমি কম ইন্টারভাল দেই, কারণ আমার নিজের কাজের খুব ব্যস্ততার কারণে ইন্টারভালটা অনেক বেশি হয়ে যায়, যেটা আপনাদের জন্য ক্ষতিকর আমি বুঝতে পারি, বাট আসলে আমার কিছু করার থাকে না, চেষ্টা থাকে আপনাদের জন্য। সো থ্যাংক ইউ, আগামীতে আবারও আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।